নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। প্রচারে তৃণমূল প্রার্থী, মন্দিরে পুজো দিয়ে জনসংযোগে অধ্যাপক নির্মল চন্দ্র রায়। চোর মহাচোর নিয়ে তরজা। দ্বিতীয়বার আগুন পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডে। আবর্জনার স্তূপের একেবারে মাঝের অংশে কি করে আগুন? পরিস্থিতি সামলালো দমকল। চোর বললে মহাচোর বলুন, জনসংযোগ কর্মসূচিতে প্রচার তৃণমূল প্রার্থীর। আপনাদের চোর বললে মাথা নিচু করে থাকবেন না, পাল্টা বলুন তোরা মহাচোর। দেখবেন বিজেপি ল্যাজ গুটিয়ে পালিয়ে গেছে। কর্মী সভায় এসে তৃণমূল কর্মীদের এভাবেই উজ্জীবিত করে গেলেন তৃণমূল প্রার্থী। ভোট ঘোষণার পর আজ প্রথম রবিবার। আজ রাজগঞ্জ বিধানসভা এলাকায় জনসংযোগ কর্মসূচি ও নির্বাচনী প্রচার সারতে এসেছেন তৃণমূল প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায়। এদিন তিনি প্রথমে পাতকাটা কলোনি এলাকায় আসেন, স্থানীয় মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ কর্মসূচি পালন করেন। এরপর কর্মী সভাও করেন। এদিন তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় কর্মীদের উদ্দেশ্যে বলেন, এবারের ভোট আপনাদের অধিকার আদায়ের ভোট। আপনাদের অধিকারকে সামনে রেখে ভোট দেবেন। বিজেপি কর্মীরা আপনার কাছে এসে যদি বলেন তৃণমূল চোর, তখন আপনারা মাথা নিচু করে থাকবেন না। উল্টে আপনারা বলবেন বিজেপি মহাচোর, আর দেখবেন ওরা সাথে সাথে পালিয়ে যাবে। অধিকার যাত্রা এই রাজগঞ্জ ব্লকে আমাদের এই যে বাংলার অধিকার যে যাত্রা, সেটা আমরা পুজো দিয়ে শুরু করেছিলাম। এবং প্রথম যেটা আর কি জনসভাও বলা যেতে পারে, আমাদের পাবলিক মিটিংও বলা যায়, সেটা আপনাদের এখান থেকেই শুরু হলো। তো আজকে মানে বেশি বক্তব্য রাখার সময় নেই, কারণ সারা ইয়েটা ঘুরতে হবে। আমি জাস্ট পরিচিতি পর্বটা সারার জন্য আমি এসেছি। শুধু আমি এটুকু আপনাদের সবার সামনে আমরা বলতে চাই যে এবারের যে ভোটটা হবে সেটা হচ্ছে অধিকার আদায়ের ভোট। এটা কিন্তু দিল্লির ওরা এসে ওই যে যারা আসবে আর কি, ওই যে টুরিস্টের মতো করে ওরা কি কি বলবে না বলবে সেটার জন্য ভোট হবে না। এবার ভোটটা হবে আমাদের সংবিধান রক্ষার ভোট, ভোটটা হবে আমাদের গণতান্ত্রিক অধিকার রক্ষার ভোট, ভোটটা হবে আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষার অধিকার ভোট। আর সবচেয়ে যেটা হচ্ছে যে বাংলাকে যে বঞ্চনা করে রেখেছে, সেই বঞ্চনার কি যে বাংলার যে অধিকার, সেই অধিকার আদায়ের হয়ে ভোট। আমাদের ভোটের এবার ইস্যু ওইটাই। আপনারা সবাই, আমি লাস্ট আমার মিটিংও বললাম, আপনারা চোখে চোখ রেখে বিজেপির যারা কর্মী আসবে, যারা ভোট চাইতে আসবে, ঘরে ঘরে আপনারা বলুন যে তার চোখে চোখ রেখে যাতে তাদের বলে যে তোমরা বাংলাকে কি দিয়েছো, আগে ওইটা আমাদের হিসাব দাও, ওই হিসাব না দিন বলে তোমরা ভোট চাইতে এসো না। এইটা বলে দেবেন আপনারা সবাইকে। আমি মানে পঞ্চায়েতে যেমন দাঁড়ান, এই যেমন পঞ্চায়েতে বিনয় দাঁড়িয়েছিল, পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতে দাঁড়িয়েছে, মানে কি আমি প্রার্থী, আমাকে জান প্রাণ দিয়ে লড়তে হবে। এবার ধরে লোকসভার প্রার্থীকে ও সবাই আমরা লোকসভার প্রার্থী, সুতরাং ওইটা মনে করে আমাদের লড়াইটা এগিয়ে নিয়ে যেতে হবে। আর বিজেপির সাথে চোখে চোখ রেখে কথা বলতে হবে। ওরা যদি বলে চোর, ওদেরকে বলতে হবে মহাচোর। এইভাবে বলতে হবে, তাহলে ওরা ঢুকিয়ে যাবে। আর ওরা যখন চোর বলবে, আমরা যদি মাথা নিচু করে থাকি, তাহলে কিন্তু আরো পেয়ে বসবে আর কি, আরো অনেক গালাগালি দেবে। গালাগালির পরিবর্তে যদি আমরা মানে ওইভাবে আমাদেরকে যদি গালাগালি দেয়, আমরা তো সহ্য করতে পারি না, তাই না? আমরা হজম যদি করি আর কি, অন্যান্য সাধারণ মানুষগুলো তো সত্যি তো বোধ হয় ওরা তাই। তাহলে ওরা পালিয়ে যাচ্ছে কেন? ওই বলার সাথে সাথে পালিয়ে যাচ্ছে কেন? আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওনাকে শ্রীরাম বলে অমুক বলে যখন উনি গাড়ি থেকে নেমে মোকাবিলা করেছিলেন, তখন ভয় ভুলিয়ে পালিয়ে যায়। এইভাবে মোকাবিলা করবেন, কিছুই না, বিজেপি কিছুই না। বিশেষ করে আমাদের বাংলাতে ওদের কোনো স্থান নেই, ওরা বাংলাকে বঞ্চিত করেছে। দেখুন, উনি কি বলতে চাইছেন সেটাই তো ঠিক করে বুঝে ওঠা যাচ্ছে না, কি বলতে চাইছেন। শিক্ষিত মানুষ গুছিয়ে মিথ্যে কথাটাও বলতে পারেন না। তিনি একজন কলেজের নাকি প্রফেসর, তিনি চোরের হয়ে সাফাই গাইতে গিয়ে তারা যে চুরি করেছেন সেটাই প্রকাশ্যে নিয়ে আসছেন। এবং তিনি জয় শ্রীরাম বলতে ভয় পাচ্ছেন, মমতা ব্যানার্জিকে বলেছেন, তাকে কি না কি বলছে তার বিরুদ্ধে তিনি প্রতিকার করেছেন। লজ্জা লাগে। হিন্দুদের ভাবাবেগকে নিয়ে যারা খেলা করেন, যারা সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে, চুরি করে নিয়ে বড় বড় অট্টালিকা বানিয়েছেন, দামি গাড়ি করেছেন, শাহজাহানের মতো চোরদের যিনি পুষেছেন, তাদেরও তিনি সাফাই গাইছেন এবং তিনি নাকি মানুষের জন্য কাজ করবেন এবং প্রতিকার করতে বলছেন, যে চোর বললে বড় চোর বলার জন্য। বাস্তবে তারা স্বীকার করছেন যে জনগণ তৃণমূলকে দেখলেই চোর বলে। ভালো কথা। আর চোরেরা কত সাফাই গাইবেন। জলপাইগুড়ি লোকপ্রিয় সাংসদ ডক্টর জয়ন্ত রায় যেভাবে কাজ করেছেন, কেন্দ্র সরকার
নরেন্দ্র মোদীর সরকার, বিজেপির সরকার যা কাজ করেছে সাধারণ মানুষ দেখেছে। আপনি যতই ঘুরুন আর যতই মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করুন, কোনো লাভ হবে না। ভোট বাক্সে দেখবেন 3 লক্ষেরও বেশি ভোটে আপনি পরাজিত হয়েছেন। আর যদি লজ্জা থাকে তাহলে মানুষকে সত্যটা বলা শুরু করুন। গতবারের বিজেপির সাংসদ তার সাংসদ তহবিলের পুরো টাকা খরচ করতে পারেননি, এই বলে প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় নিজের সাংসদ তহবিলের অর্থ মানুষের কাজে খরচ করতে পারেননি, এই জন্য সাংসদ তহবিলের টাকা ফেরত চলে যাচ্ছে। চাঞ্চল্যকর এই অভিযোগ নিয়ে জলপাইগুড়িতে প্রচার চালাচ্ছেন তৃণমূলের কিষাণ ক্ষেত মজদুর নেতা নিতাই কর সহ অন্যান্য নেতাকর্মীরা। তৃণমূলের অভিযোগ, নির্বাচনে জয়ের পর থেকে বিজেপি সাংসদকে চোখে দেখা যায়নি। অভিযোগ, বিজেপি সাংসদ বড় বড় ভাষণ দিলেও কোনো উন্নয়নমূলক কাজ তিনি করেননি। নিজেদের সমস্যার সমাধান না হওয়ায় সাংসদের ওপর ক্ষিপ্ত রয়েছেন জলপাইগুড়ির মানুষ। নির্বাচনী প্রচারে বেরিয়ে এভাবেই বিজেপি সাংসদের বিরুদ্ধে স্লোগান তুলছেন তৃণমূল নেতা কর্মীরা। প্রার্থী অধ্যাপক নির্মলচন্দ্র রায়ের হয়ে দেওয়াল লিখনের পাশাপাশি মানুষের বাড়ি বাড়ি ঘুরে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করেছেন তৃণমূল কর্মীরা। তৃণমূল সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলো মানুষের সামনে তুলে ধরছেন দলীয় কর্মীরা। সময় তাদেরকে আবার দেখা যাবে, এমনি তো পাওয়াই যায় না। সুতরাং আমাদের প্রচার চলবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা যেভাবে উন্নয়ন করছেন, যেভাবে ছাত্র যুব থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে মায়েদের কথা ভেবে যেভাবে দিকে দিকে উন্নয়ন করছেন, সুতরাং মানুষ যত বাইরের থেকে এসে বড় বড় ভাষণ দেয়, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আরো বড় বড় জায়গার থেকে অনেক বড় বড় নেতারা আসবেন, তাদের ভাষণ শুনবে না কেউ। তারা সঠিক সময় তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এটা আমার আশা। আপনারা কি সময় একটু সমস্ত সময়টা কাজে লাগানো গেলে? আমরা একদম ঝাঁপিয়ে পড়েছি। প্রতিটা বাড়িতে ছোট ছোট গ্রুপ করে, যে আমাদের ছোট গ্রুপ দেখছেন, প্রতিটা বাড়িতে ছোট ছোট গ্রুপ করে আমরা বিভিন্ন পাড়ায়, প্রতিটা পাড়ায় ওয়াইজ আমরা প্রচার করব। কারণ আমাদের উন্নয়নটাকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। অনেক মানুষ আছেন যারা এত সরকার উন্নয়ন করছে কিন্তু অনেক মানুষ জানতে পারে না, তাদেরকে বুঝানোর একটা প্রয়োজন আছে, বুঝাতে হবে ঠিক মতো। কারণ আমাদের সরকার উন্নয়ন করছেন, কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদী সরকার, আমাদের রাজ্য সরকারের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাওনা আটকে রেখেছে, 100 দিনের টাকা দেয় নাই, মানুষ হাহাকার। সেই টাকা আমাদের রাজ্য সরকার টাকা দিয়েছেন। এবং এই যে গরিব মানুষের মাথার ছাদ নেই, ঘর দেবে বলেছেন, ঘরও আটকে রেখেছেন। কিন্তু আমাদের রাজ্য সরকার কথা দিয়েছেন, লোকসভা নির্বাচনে জেতার পর প্রতিটা মানুষকে আমাদের সরকার ঘর দিবে। এটা একদম পরিষ্কার কথা। আর আমাদের সরকার যেটা বলে, আমাদের নেত্রী, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলে, সেটা বাস্তবে সেটা করে। বিধায়ক নির্মলচন্দ্র রায় ধূপগুড়ি বিধায়ক, এবার বিজেপি গতবার লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছে, সেখানে কি মনে করছেন? আমাদের গেলবার লোকসভা ভোটে যিনি জয়ী হয়েছেন, তিনি 5 বছরে কিচ্ছু কাজ করেননি। তাকে এলাকার মানুষ পায় নাই, তার সংসদ কোথার টাকা খরচা করতে পারেনি, সমস্ত টাকাই রিটার্ন চলে যাচ্ছেন। এবং আমাদের যে প্রার্থী, আমাদের যিনি নির্মলচন্দ্র রায়, তিনি ধূপগুড়িতে উপনির্বাচনে নির্বাচিত হয়েছেন। তাকে দল আবার লোকসভা নির্বাচনে টিকিট দিয়েছেন। তিনি বিপুল ভোটে জিতবে এবং মানুষের উন্নয়নমূলক কাজ করবেন। আমার নাম নিতাই কর, আমি কিষাণ ক্ষেত মজদুরের ব্লক সভাপতি। বঙ্গীয় সুর ও সঙ্গীত কেন্দ্রের উত্তরবঙ্গ সমাবর্তন অনুষ্ঠিত হলো মালবাজারে। বঙ্গীয় সুর ও সঙ্গীত কেন্দ্রের বার্ষিক উত্তরবঙ্গ সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মালবাজার শহরে। রবিবার মালবাজার উদিচি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এই সাংস্কৃতিক সমাবর্তন অনুষ্ঠান। উত্তরবঙ্গের বিভিন্ন সংস্কৃতি চর্চা কেন্দ্রের প্রায় 1000 শিল্পী এই সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, অঙ্কন প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। সেই সাথে সঙ্গীত, চিত্রকলা সহ বিভিন্ন ক্ষেত্রের গুণীজনেদের সম্বর্ধনা প্রদান করা হয় আয়োজকদের তরফে। উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক আশিস কুমার ঘোষ, সহ সম্পাদক গৌতম দে, দুলাল সাহা সহ মালবাজার শহরের প্রবীণ চিত্রশিল্পী অরূপ বরণ চ্যাটার্জি ও অন্যান্যরা। মালবাজার শহরের নৃত্য শিক্ষিকা মৌমিতা চক্রবর্তী সহ কয়েকজনকেও এই মঞ্চে বিশেষ সম্বর্ধনা দেওয়া হয়। এই উপলক্ষে দিনভর চলে নানান সঙ্গীত ও নৃত্যের অনুষ্ঠান। আচ্ছা, প্রথমেই আপনার নাম পরিচয় বলুন। আমার নাম অনিন্দিতা বিশ্বাস, আমি শিলিগুড়ি থেকে এসেছি। আমি আমার স্যার রিতা সূত্রের কাছে নাচ শিখি। আমাদের স্যারের নাম হচ্ছে মুদ্রা। আচ্ছা, আপনারা আজকে কি মালবাজারে প্রথম এরকম একটা অনুষ্ঠানে পারফর্ম করতে আসলেন? এর আগেও আমরা প্রোগ্রাম করেছি। আচ্ছা, এইরকম যে সমাবর্তন অনুষ্ঠান মালবাজারে, তার এই প্রথম? মালবাজারে এই প্রথম। কেমন লাগছে এসে? ভালো লাগছে। আচ্ছা, শিলিগুড়ির সংস্কৃতি চর্চা এবং মালবাজারের সংস্কৃতি চর্চা দুটোকে যদি আমি কম্পেয়ার করতে বলি, তাহলে কীভাবে কম্পেয়ার করবেন? শিলিগুড়ির সংস্কৃতি চর্চা হতেই থাকে, ওখানে ভালো, আর এটা নতুন হচ্ছে, এখানে
আপনি শান্তিনিকেতনের প্রসঙ্গ যখন তুললেন, সেক্ষেত্রে আমি বলবো যে উত্তরবঙ্গের বহু শিল্পী বা সংস্কৃতি চর্চা যারা প্রেমী যারা রয়েছে, তারা সঙ্গীত চর্চা বা নৃত্যচর্চার জন্য তারা শান্তিনিকেতন যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনারা কি চাইছেন, সরকারের কাছে কি কোনো মেসেজ দেবেন যে উত্তরবঙ্গে এরকম একটা? অবশ্যই উত্তরবঙ্গে একটা আমাদের উত্তরবঙ্গের প্রত্যেকটা শিল্পীকে প্রতিভাগুলোকে বের করে আনার জন্য, সামনে তুলে ধরার জন্য একটা আমাদের উত্তরবঙ্গে উচিত এরকম একটা বিশ্ববিদ্যালয় বা এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আমরা উত্তরবঙ্গের ছেলেমেয়েরা কলকাতায় না গিয়ে আমরা উত্তরবঙ্গে সেই ফেসিলিটি, কারণ সবার দ্বারা সম্ভব নয় যে কলকাতায় বা শান্তিনিকেতন বা বিশ্বভারতীতে গিয়ে নিজেরা পড়াশোনা করবো, থাকা খাওয়া, এগুলো হয়তো আমাদের উত্তরবঙ্গে সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। উত্তরবঙ্গে বলে আমরা সত্যি খুব কৃতজ্ঞ সরকারের কাছে। আপনার নাম পরিচয়? আমার নাম প্রিয়াঙ্কা রায়, আমি মুদ্রার ছাত্রী। প্রথমেই আপনার নাম পরিচয়টা বলবেন। আমার নাম আশিস কুমার ঘোষ, বঙ্গীয় সুরসঙ্গীত কেন্দ্রের সম্পাদক। আজকে মালবাজারে আপনাদের কি অনুষ্ঠান হচ্ছে? আজকে আমাদের উত্তরবঙ্গ সমাবর্তন উৎসব হচ্ছে। উত্তরবঙ্গে আমাদের প্রায় 250-র উপর সেন্টার আছে। সেই সব সেন্টারে যে ছাত্রছাত্রীরা আছে তারা আজকে তাদের আঁকা, নাচ, গান, আবৃত্তি গিয়ে যেরকম শেখে সেগুলোকে এখানে তুলে ধরার চেষ্টা করছে। তাদের প্রতিভা তুলে ধরাই আমাদের মেন উদ্দেশ্য। কারণ আজকে যে ছোটো ছোটো স্কুলগুলো আছে তারা কেউই একটা বড় অনুষ্ঠান করার সুযোগ পায় না। আমরা তাই একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে সেখানে তাদেরকে সুযোগ করে দেয় আমাদের মেন উদ্দেশ্য। সেই উপলক্ষ নিয়ে আজকে আমাদের উত্তরবঙ্গ সমাবর্তন। মোট কত ছাত্রছাত্রী আপনাদের আজকে পারফর্ম করছে এখানে? আজকে প্রায় 1000-এর কাছাকাছি ছাত্রছাত্রী আমাদের এখানে উপস্থিত হয়েছে এবং তারা আজকে পারফরমেন্স করছে। কী প্রতিযোগিতা থাকছে এখানে আজকে সকালেই আমাদের অঙ্ক প্রতিযোগিতা হয়ে গেছে। এরপরে আমাদের আঁকা, নাচ, গান, আবৃত্তি, নৃত্য সবই থাকবে এখানে। এছাড়াও আমাদের আরেকটি হচ্ছে যারা সপ্তম ইয়ার থেকে পরীক্ষা দিয়েছে আমাদের সেন্টারে, তাদেরকে আজকে আমরা সম্বর্ধনা দেব। এছাড়াও আমাদের উত্তরবঙ্গ থেকে আজকে একজন অঙ্কন শিক্ষক, একজন নৃত্য এবং একজন সঙ্গীত শিক্ষক শিক্ষিকাকে সম্বর্ধিত করবে। তার মধ্যে নৃত্যে আছে মৌমিতা চক্রবর্তী মালবাজার, সঙ্গীতে আছে বিভাস সুর, উনি আলিপুরদুয়ার, এবং অঙ্কনে আছে রাজীব বাগ, ওনার বাড়ি শিলিগুড়ি। ওনাদের আজকে সংগঠিত। আপনাদের এটা কি উত্তরবঙ্গ কেন্দ্রিক এটা প্রথম বর্ষ এটা অনুষ্ঠান? না, আমরা প্রত্যেক বছরই উত্তরবঙ্গে আমাদের সমাবর্তন উৎসব হয়। মালবাজারে আমরা এই প্রথম অনুষ্ঠান করছি। এছাড়া আমাদের জলপাইগুড়িতে মেন অনুষ্ঠানগুলো প্রত্যেক বছর হতো রবীন্দ্র ভবনে। এই বছর আমরা মালবাজারে অনুষ্ঠানটা। সংস্কৃতি চর্চার দিক থেকে আপনি মালবাজারকে কিভাবে দেখেন? মালবাজারে কি সংস্কৃতি চর্চা কি? আমরা মালবাজারে এই প্রথমবার এলাম, এসে দেখছি মালবাজারের সাংস্কৃতিক অনুষ্ঠানে খুবই উৎসাহ প্রকাশ করেছে। আজকে যেভাবে এখানে ছাত্রছাত্রীরা এসে উপস্থিত হয়েছে, আমরা এই হলের মধ্যে জায়গায় দিতে পারছি না। এটা আমাদের দুর্বলতাও বলতে পারেন, আবার আমাদের কাছে এটা খুবই উৎসাহও বলতে পারেন, অনুপ্রেরণা বলতে পারেন যে আজকে মালবাজারে বা উত্তরবঙ্গের ছাত্রছাত্রীরা এত উৎসাহ নিয়ে অনুষ্ঠান করতে ছুটে এসেছে, এটা আমাদের কাছে একটা বিরাট পাওনা। আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজ এবং উত্তরবঙ্গের বেকারত্ব নিয়ে প্রচার চালাবে বিজেপি। আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা তুলে ধরার পাশাপাশি উত্তরবঙ্গের বেকারত্ব নিয়ে প্রচার চালাবে বিজেপি। রবিবার বিকেল 5টা নাগাদ জলপাইগুড়ি বিজেপির দলীয় কার্যালয়ে লোকসভা নির্বাচন নিয়ে বিজেপি জলপাইগুড়ি জেলা কমিটির পূর্ণাঙ্গ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির বিভিন্ন ব্লকের নেতারা। এই বৈঠকে লোকসভা নির্বাচনের রূপরেখা তৈরি পাশাপাশি বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর উন্নয়নের পাশাপাশি রাজ্য সরকারের ব্যর্থতা সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে। আপনারা জানেন খুব আসন্ন লোকসভা নির্বাচন হতে চলছে, তার নির্বাচন ঘোষণা নির্বাচন কমিশন করে দিয়েছে। আমরা সারা বছরই দলীয় সাংগঠনিক কাজের মধ্যে ব্যস্ত থাকি। আজকে আমাদের বৈঠক হয়ে গেল আগামী দিনে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে। সারা জেলায় আমাদের সমস্ত বড় বড় জনসভা হবে, বড় বড় র্যালি হবে। অনেক রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় নেতৃত্বটা আসবেন, রাজ্য নেতৃত্ব আসবেন। ছোট ছোট হাটসভা, পথসভা, পথনাটিকা, পোস্টার, ব্যানার এবং সম্মানীয় জয়ন্তদা
যে জলপাইগুড়ির জন্য যে যে উন্নয়নমূলক কাজগুলো করছেন, যে আমাদের গর্ব আমরা জয়ন্তদাকে এমপি হিসাবে পেয়েছিলাম, সেটা পুস্তিকা আকারে বাড়ি বাড়ি পৌঁছানো এবং বড় বড় হোর্ডিংয়ে সেটা দেওয়া, রেলের পরিকাঠামো, মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে জয়ন্তদার সহযোগিতায় প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডের মাধ্যমে প্রায় 200 জন লোককে তার আর্থিক সাহায্য করা, বিভিন্ন যে বিষয়গুলো আছে উন্নয়নে, সেগুলো আমরা মানুষের তুলে ধরবো। কেন্দ্রীয় প্রকল্পগুলো আমরা উন্নয়নের যে মোদীজি সরকারের যে উন্নয়ন সম্মানীয় প্রধানমন্ত্রী, সেগুলো তুলে ধরবো। এবং পশ্চিমবাংলার মমতা সরকারের যেসব ব্যর্থতা, কাটমানি, চুরি, ধান্দাবাজি, 100 দিনের টাকা লুট, আবাস যোজনার টাকা লুট, বেকারত্ব, উত্তরবঙ্গের পর্যটন শিল্পকে ধ্বংস করা, চা বাগান শ্রমিকদের পাট্টা না দেওয়া, তাদের পরিকাঠামো উন্নয়ন না করা, এগুলো তুলে ধরবো। আর আমাদের এবার স্লোগান, আপকি বার মোদী সরকার 400 পার। এই সবজি চাষ করলে 3 মাসেই হতে পারেন লাখপতি। জানেন কি এই সবজি, যার এত রমরমা বাজার? দেখুন আমাদের প্রতিবেদন। ফসল চাষে ক্ষতির মুখে সম্মুখীন, বাজারে মন্দা, ফসলের দাম কমে যাওয়া ইত্যাদি সহ কৃষকদের নানা সমস্যার কথা সংবাদের শিরোনামে উঠে আসে হামেশাই। তবে এতদিনে হাসি ফুটেছে কৃষকদের মুখে। জলপাইগুড়ির বাজারে চড়া দামে বিকোচ্ছে টমেটো, আর এতেই খুশি চাষিরা। কথায় বলে আশায় বাঁচে চাষা, সে নীতি কথা এখন বাস্তবায়িত হচ্ছে জলপাইগুড়িতে। এই সবজি চাষ করে স্বল্প দিনেই কৃষকদের মুখে ফুটছে হাসি। বাজারে উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে টমেটো। বহু বছর পর টমেটোর দাম এখন অগ্নিমূল্য। পাইকারি মূল্যই যাচ্ছে প্রতি কেজি 25 থেকে 30 টাকা কিলো দরে। 1 বিঘে জমিতে ঠিকভাবে টমেটো চাষ করলে 1,20,000 টাকা পর্যন্ত আয় হতে পারে কৃষকের। শুধু তাই নয়, জৈব পদার্থ ব্যবহার করলে টমেটোতে বেশ ভালো ফলন দিচ্ছে। প্রতিটি গাছ থেকে প্রায় 10 কেজির মতন ফলন মিলছে। এত লাভজনক চাষ দেখে টমেটো চাষের দিকেই এখন ঝুঁকছে জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লক এবং হলদিবাড়ি কৃষকদের একাংশ। টমেটো বাজারে নিয়ে গেলে হাসি মুখে বাড়ি ফিরছেন কৃষকেরা। প্রসঙ্গত, ভালো পরিমাণে টমেটো চাষ করতে হলে আপনাকে জৈব সার ব্যবহার করতেই হবে এবং সঠিকভাবে গাছের পরিচর্যা করতে হবে। টমেটো চাষ শুকনো আবহাওয়ায় হলে পর্যাপ্ত পরিমাণ জলসেচের প্রয়োজন। পাশাপাশি চারা লাগানোর 15 এবং 30 দিন পর চারাকে পোকার হাত থেকে বাঁচাতে সমান ভাগে ভাগ করে নিয়ে ইউরিয়া ও পটাশ দিতে হবে নিয়মিত। ব্যাস, এবার সুন্দরভাবে পরিচর্যা করলেই ভালো ফলন অনিবার্য। 1 কিলো 30 টাকা। এত দাম বাড়ার কারণ? কারণ গাছে ফল নাই, ফল কম, দামটা বাড়ছে। চাষিরা তাহলে খুশি? হ্যাঁ, চাষিরা খুশি? হ্যাঁ, চাষিরা তো খুশি হবেই, যেটুকু পাচ্ছে ভালোই পয়সা পাচ্ছে। গত বছর তো 5-7 টাকা কেজিও বিক্রি হয়। হ্যাঁ, এই সময় তো 3 টাকা 4 টাকা কেজি। এই সময় দামটা বেশি, ফলন কম, গৃহস্থরা যা পাচ্ছে ভালোই পয়সা পাচ্ছে। আপনাদের কতটা, আপনাদের দামের দিক থেকে বিক্রি হচ্ছে? বিক্রি হয় না, বিক্রি কম, বিক্রি নাই তো, দাম বাড়লে বিক্রি কম। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম ফাল্গুনি মাহাতো। টমেটো তো এবছর মোটামুটি 25 টাকা 30 টাকা যাচ্ছে মার্কেটে আর কি। ভালোটা 30 টাকা, একটু নর্মাল হলে 25 টাকা 26 টাকা 27 টাকা এরকম মার্কেট যাচ্ছে। 1 বিঘা জমিতে চাষ করলে কেমন লাভ হচ্ছে? এবার যা মার্কেট আছে 1 বিঘা জমি চাষ করলে মোটামুটি ভালোই লাভ হবে। ধরেন 1 বিঘাতে যদি 25-30 হাজার টাকা খরচা হয় আপনার, তাও যদি 1 লাখ টাকা বিক্রি হয় তাহলে 70-80 হাজার টাকা লাভ থাকতেছে 1 বিঘাতে। 1 বিঘাতে। কিন্তু এই মার্কেট যদি থাকে, যদি মার্কেটের দাম কমে যায় তাহলে তো আর এই লাভটা হবে না চাষিদের। কৃষকদের এবছর কি টমেটো চাষ করে মুখে হাসি ফুটছে বলা যায়? হ্যাঁ, আশা করা যায় যারা করছে আর কি, যে সমস্ত চাষিরা করছে এবার হয়তো আগামীতে 10 বিঘা করছিল এবার 2 বিঘা কমাই দিছে, এরা করছে, একটু হলো হাসি আছে আর কি মুখে। হ্যাঁ, আশার আলো দেখতেছে তারা, ঠিক আছে, টমেটো চাষ করে, যে না এবার এইভাবে দাম থাকলে কৃষি করার একটা আনন্দ থাকে, একটা মনে আনন্দ জাগে যে না কৃষিটা করি, যেহেতু মার্কেটে দাম আছে। আপনি কত বিঘা করেছেন? আমি এইটুকুই, মোটামুটি কি হবে এখানে, ধরেন আধা বিঘা, 1 বিঘা হবে না। আপনার নাম? আমার নাম মনোরঞ্জন বর্মন। টমেটোর দাম তো 25, 30, 35ও গেছে ওদিন মার্কেটে। 35 টাকা কিলো ধরে পাইকারি? 35 টাকা কিলো ধরে। তাহলে কি টমেটো চাষ করে এবার কি হাসি খুশি? হাসি ফুটছে, কিন্তু ফলন একটু কম আছে এবার আর কি, ফলনটা কম। তো এই কি প্রথমে এত দাম উঠল টমেটো? হ্যাঁ, দেখা যায় তো এই বছরে বেশি দামটা আর কি, এই সিজনের মধ্যে। এই সিজনের মধ্যে এই দাম হয় না, হয় না, তাও এত দাম। মানে কৃষকদের মুখে এক কথা হাসি ফুটছে। হাসি ফুটছে। আপনার মুখে হাসি খুশি তো, এত কম টমেটোর দাম পাওয়া। আপনার নাম? আমার নাম সুধীর বর্মন।
এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। জলপাইগুড়ি পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডে আগুন নেভালো দমকল। জলপাইগুড়ি পুরসভার ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রবিবার। শুক্রবারের পর ফের একই ঘটনার পুনরাবৃত্তি। তবে আজকের ঘটনায় আগুনের প্রকোপ অনেকটাই বেশি ছিল বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে হঠাৎ পুরসভার বালাপাড়া ডাম্পিং গ্রাউন্ডের আবর্জনার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। গোটা এলাকা নিমেষেই ধোঁয়ায় ঢেকে যায়। চাঞ্চল্য তৈরি হয় ডাম্পিং গ্রাউন্ডের কর্মীদের মধ্যে। খবর দেওয়া হয় দমকলকে। দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগায়। উল্লেখ্য, এদিন ডাম্পিং গ্রাউন্ডের একটি বৃহৎ অংশ জুড়ে শুকনো আবর্জনার মধ্যে এই আগুন ছড়িয়ে পড়ে। এদিন হাওয়ার পরিমাণও বেশি থাকায় আগুন দ্রুত ছড়াতে থাকে। এই বিষয়ে ডাম্পিং গ্রাউন্ডের ইনচার্জ ফজরুল ইসলাম বলেন, দুদিন আগেও একই ঘটনা ঘটেছিল। সেই দিন ডাম্পিং গ্রাউন্ডের একপাশে আগুন লাগার ঘটনা ঘটে। আজ একেবারে মাঝ বরাবর শুকনো আবর্জনার মধ্যেই এই আগুন লেগেছে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানান তিনি। অন্যদিকে এই বিষয়ে জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি বলেন, শুকনো আবর্জনার মধ্যে কেউ হয়তো সিগারেট বা বিড়ির অংশ ফেলাতেই এই ধরনের ঘটনা ঘটেছে। মানুষকে এই বিষয়ে আরও সচেতন হওয়া প্রয়োজন বলে জানান সৈকত বাবু। আজকে মানে এখানে দুদিন আগে কে বা কাহারা এক সাইড দিয়ে আগুন লাগাই দিয়েছিল। ডাম্পিং গ্রাউন্ডে যে গার্বেজগুলো ফেলানো হয়, এবং তো ড্রাই সিজন, আগুন লাগছে। তারপর ফায়ার ব্রিগেড আসে, 2 ঘন্টা আগুন নিয়ন্ত্রণে আনছে এবং আগুনটাকে পুরোপুরি নিভিয়ে গেছে গতকালে। আজকে আবার দেখি এখন দিনের বেলাতে এত আগুন বেড়ে গেছে যে বাধ্য হয়ে এখন ফায়ার ব্রিগেডকে ফোন করা হলো। ওরা যথেষ্ট চেষ্টা চালাচ্ছে যাতে আগুনটাকে নিয়ন্ত্রণে আনা যায়। কতটা এলাকা জুড়ে এই আগুন? প্রায় আমাদের যতখানি গার্বেজ ডাম্পিং গ্রাউন্ডে যতখানি গার্বেজ ফেলানো আছে তার থেকে অর্ধেকেরও বেশি আছে আগুনে মানে ভরপুর হয়ে গেছে আর কি। এই অবস্থায় আগুন জ্বলছে। কি করে সম্ভব এরকম একটা জায়গা, একটা ফাঁকা জায়গা, এখানে আগুন লাগার? এখন মানুষ এখন কোথার থেকে কিভাবে কি কোন অ্যাঙ্গেলে কে এই কাজটা করছে এটা বলা মুশকিল। আমরাও দেখিনি। হ্যাঁ, কোনো একটা সাইড থেকে ধরছে, হয়তো কেউ লাগাই দিয়ে চলে গেছে। আর আমাদের তো কোনো আগুনের কাজ না, আর আমরা কোনো আগুনের কাজ ব্যবহারও করি না এখানে। কোন জায়গাটা হলো? এটা হচ্ছে বালাপাড়া ডাম্পিং গ্রাউন্ড, ঠিক মিডিলটা। একটা সাইডে ছিল উত্তর দিকটা, যেটা ওই পাশ দিয়ে আগে ছিল, ওটাকে বন্ধ করা হয়েছে। ওটা বন্ধ করার পরে এখন আমাদের মিডলে চলে আসছে আগুনটা। এখন কি অবস্থা? এখন মোটামুটি একটা আয়ত্তের দিকে আনা হচ্ছে। ফায়ার ব্রিগেড যথেষ্টভাবে চেষ্টা করছে যে দরকার হলে আরও গাড়ি আসবে, এসে হয়তো আগুনটাকে নিয়ন্ত্রণে আনবে এবং আগুনটাকে যাতে পুরোপুরি নেভানো যায় তার ব্যবস্থা চলছে। এর আগে কালকে ছাড়াও কি এর আগে লেগেছিল এরকম আগুন? হ্যাঁ, এর আগেও একদিন এরকম হয়েছিল। এর মধ্যে না, এর মধ্যে না, মানে এই কয়েক বছর আগে, 3-4 বছর আগে এরকম ছিল। পরপর 2-3 আগুনের এইরকম ব্যবস্থা ছিল। 2 দিন পরে আগুনটাকে নিভানো গেছে আর কি। এখন শুকনো গার্বেজের মধ্যে এটা হচ্ছে। এটা প্রায় হচ্ছে শুকনো যে গার্বেজগুলো, এই শুকনো গার্বেজের সময়ই হয় এই সময়টা। আজকে কি অধিকাংশই, বেশিরভাগ জায়গায় আজকে তো প্রায় অধিকাংশই আগুন লেগে গেছে। যার জন্য আর কিছু করার নেই। এখন ফায়ার ব্রিগেড আগুনে নিয়ন্ত্রণে আনছে, দেখি চেষ্টা করা আছে। কটা ইঞ্জিন? আপাতত একটা ইঞ্জিন কাজ করছে, 2টো ইসে দিয়ে। এরপরে হয়তো আরেকটা আনা যাবে যদি না হয়। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে ফজরুল ইসলাম, আমি ডাম্পিং গ্রাউন্ড ইনচার্জ।
আগেও একই ঘটনা, আজ একই ঘটনা পুনরাবৃত্তি জলপাইগুড়ি ডাম্পিং গ্রাউন্ডে গলাপাড়ায়। আমার যেটা মনে হয় যে ওখান দিয়ে পথ চলতি কোনো মানুষ সিগারেট বা বিড়ি খেয়ে যদি সেটা ওখানে ফেলে, তাহলে কিন্তু ডাম্পিং গ্রাউন্ডে অনেক শুকনো বর্জ্য থাকে, তো তার থেকে ফট করে আগুনটা ধরে যেতে পারে। যদি সেটা কোনো ভয়াবহ হচ্ছে না, কিন্তু আমার মনে হয় মানুষের সচেতন হওয়া উচিত, কারণ ডাম্পিং গ্রাউন্ডে অনেক শুকনো বর্জ্য থাকে, তার মধ্যে যদি এগুলো এই বিড়ি সিগারেটের আগুন পড়ে, তার থেকে কিন্তু একটা বড় ধরনের বিপদ হলেও হতে পারে। আজকে ফায়ার ব্রিগেডের তৎপরতায় সেটা কিন্তু কন্ট্রোলে আনা গেছে। জলপাইগুড়ি শহরের বাবুপাড়ার একটি ট্রান্সফরমারের মধ্যে আগুন ধরায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ওই এলাকায়। রবিবার বিকেলে এই ঘটনা ঘটে জলপাইগুড়ি পুরসভার এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাবুপাড়ায়। তবে দমকলের একটি ইঞ্জিন এসে দ্রুত আগুন আয়ত্তে আনায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানিয়েছে পুরসভা। এদিন বিকেলে বাবুপাড়া পাঠাগারের ঠিক পাশে থাকা বিদ্যুতের ট্রান্সফরমারে আগুন লাগে। এরপর ওই আগুন ছড়াতে থাকে। বিষয়টি স্থানীয় মানুষের চোখে পড়ে যাওয়ায় খবর দেওয়া হয় ওয়ার্ড কাউন্সিলর তথা পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়কে। সৈকতবাবু জানান, আরও বড় ঘটনা ঘটতে পারত, কারণ ওই এলাকায় শুকনো পাতা রয়েছে, আবার পাশেই একটি পাঠাগারও আছে। তাছাড়া পুরসভার সাফাই বিভাগের অফিস ও জলপাইগুড়ি প্রেস ক্লাব রয়েছে ওই এলাকাতেই। তবে দমকল কর্মীরা দ্রুত ব্যবস্থা নিয়েছেন, খবর দেওয়া হয়েছে বিদ্যুৎ বিভাগেও। না, আমি বাড়িতেই ছিলাম, হঠাৎ খবর পেলাম যে জলপাইগুড়ি প্রেস ক্লাবের পাশে ফরিন্দ্র স্কুলের উল্টো দিকে আমাদের জলপাইগুড়ি পৌরসভা মানে স্যানিটারি ডিপার্টমেন্ট সংলগ্ন যে ট্রান্সপোর্টটা আছে তাতে বেশ ভালো রকম আগুন ধরেছে। তা এখান থেকেও ফায়ার ব্রিগেডে ফোন করা হয়েছিল, আমি নিজেও ফায়ার ব্রিগেডকে ফোন করি এবং সাথে সাথে এখানে ছুটে আসি, এবং তারপর আপনারা দেখলেন ফায়ার ব্রিগেডের যুদ্ধকালীন তৎপরতায় আগুনকে কন্ট্রোল নিয়েছে। ইলেকট্রিসিটি বোর্ডকেও ফোন করা হয়েছে, ওদের অবিলম্বে এসে পৌঁছানো উচিত। আমার মনে হয় এখনই পৌঁছে যাবে, এবং তারপর কেন আগুনটা ধরলো এটা একটা দেখা দরকার। তার কারণ হচ্ছে পাশেই স্যানিটারি ডিপার্টমেন্ট রয়েছে, একটা পাঠাগার রয়েছে, এবং এখানে যদি আগুনটা যে শুকনো পাতাগুলো লেগে যদি যেত, তাহলে পৌরসভার অনেকগুলো গাড়ি আজকে ভস্মীভূত হতে পারতো, প্রেস ক্লাব ক্ষতিগ্রস্ত হতে পারতো, পাঠাগার ক্ষতিগ্রস্ত হতে হতো, এলাকা চলার প্রচলিত মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারতো। আমার মনে হচ্ছে এটা শর্ট সার্কিট থেকেই হয়েছে। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে 12ই জুলাই কমিটির কনভেনশন হলো রবিবার। লোকসভা ভোটকে পাখির চোখ করে দলের নেতা কর্মীদের উজ্জীবিত করতে শ্রমিক কর্মচারী শিক্ষক যুক্ত আন্দোলন মঞ্চের জলপাইগুড়ি 12ই জুলাই কমিটির আহ্বানে কনভেনশন হলো রবিবার। এই কনভেনশনে প্রধান বক্তা ছিলেন সিআইটিইউ কেন্দ্র কমিটির নেতা আভাস রায় চৌধুরী। এদিন শহরের বাবুপাড়ার কর্মচারী ভবনে এই কনভেনশন থেকে রাজ্য ও কেন্দ্রীয় সরকার যেভাবে সাধারণ মানুষকে বঞ্চনা করছে এর অভিযোগ তুলে প্রতিবাদ জানানো হয়। কমিটির দাবি, লোকসভা ভোটে সরকারি কর্মীরা কাজ করবেন। বিগত ভোটে সরকারি কর্মীরা আক্রান্ত হয়েছিলেন দুষ্কৃতীদের দ্বারা। এদিনের কনভেনশন থেকে সরকারি কর্মীদের সুরক্ষার দাবিও তোলা হয়, পাশাপাশি সুষ্ঠু ও অবাধ ভোট করার দাবি তোলা হয়। কমিটির যুগ্ম আহ্বায়ক বাণীব্রত সাহা বলেন, 2019 সালে লোকসভা ভোটে ঘোষণা করা হয়েছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, হয়নি। এদিকে সরকার দপ্তরগুলি বেসরকারি সংস্থার কাছে বিক্রি করে দিচ্ছে, সঙ্গে দেশটাকেও বিক্রি করে দেওয়া হচ্ছে। এদিকে রাজ্য গণতন্ত্র সম্পূর্ণভাবে পুনরুত্থান করতে প্রচার চলবে আমাদের পক্ষ থেকে। আমাদের হচ্ছে মধ্যবিত্ত শ্রমিক কর্মচারী শিক্ষকদের যুক্ত আন্দোলন মঞ্চ 12ই জুলাই কমিটি জলপাইগুড়ি জেলার উদ্যোগে আমাদের এখানে কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে। কনভেনশনটা হচ্ছে, তার যে বিষয় সেটা হচ্ছে আসন্ন রাজনৈতিক সংগ্রাম, আমাদের দায়িত্ব ও কর্তব্য, এই বিষয়ে কনভেনশন হচ্ছে। এই কনভেনশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন কমরেড আভাস রায় চৌধুরী, সিআইটিউর কেন্দ্রীয় নেতৃত্ব। মূলত কি দাবি দেওয়া বা লোকসভা ভোট দাবি হচ্ছে আসন্ন যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে মূলত আমরা যারা রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক বা কেন্দ্রীয় সরকারি কর্মচারী, আমাদের একদিকে হচ্ছে নির্বাচনে প্রশাসনিক দায়িত্ব প্রতিপালন করতে হবে, এবং গোটা রাজ্যের যে নির্বাচনী সংস্কৃতি তাতে এই নির্বাচনী কাজ করতে গিয়ে আমরা আক্রান্ত হচ্ছি। ফলে আমরা প্রশাসনের কাছে এই বিষয়টা উত্থাপন করব যে যাতে এই নির্বাচনী প্রশাসনিক দায়িত্ব প্রতিপালন করতে গিয়ে কর্মচারীদের যে সুরক্ষা, সেই সুরক্ষা যাতে রক্ষা করার জন্য প্রশাসন ব্যবস্থা নেয়, এক। দ্বিতীয়ত হচ্ছে রাজ্যে গণতন্ত্র ভুলণ্ঠিত, এবং এখানে মানুষ তার যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার তারা প্রয়োগ করতে পারেন না। জোর করে সমাজ বিরোধীদের দিয়ে বুথ দখল করিয়ে মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার লুট করা হচ্ছে। আমরা এটাও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে মানুষ যাতে অবাধে নির্বিঘ্নে তাদের যে মতামত, ভোটাধিকার, সেটা প্রয়োগ করতে পারে। তৃতীয়ত হচ্ছে গোটা দেশ জুড়ে যে বিভাজনের রাজনীতি চলছে,
এবং যে প্রতিশ্রুতি 2014-2019 সালে দেওয়া হয়েছিল বছরে 2 কোটি বেকার, সেই বেকারের কোনো ব্যবস্থা কেন্দ্রীয় সরকার গ্রহণ করেনি। জলপেশ মেলায় প্রার্থীকে সাথে নিয়ে প্রচার সিপিআইএমের। জলপেশ মেলায় বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মনকে সাথে নিয়ে আগামী 19 এপ্রিল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে এবারের নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে প্রচার চলছে বিভিন্ন গণসংগঠন ও সিপিআইএমের কর্মী নেতৃবৃন্দের। মেলায় বিভিন্ন দোকান ও মেলায় আসা মানুষদের মাঝে প্রচার করছেন সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন। বহু উৎসাহী মানুষ এগিয়ে এসে প্রার্থীকে আশীর্বাদ করে এবারের নির্বাচনে বামপন্থীদের পাশে থাকার আশ্বাসও দিচ্ছেন। মেলায় মিছিল করে ভোট প্রচারে অংশ নিচ্ছেন প্রার্থী। কর্মসূচিতে ছাত্র, যুব, মহিলা ও কমবয়সী কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক সলিল আচার্য, ময়নাগুড়ি এলাকার 3টি এরিয়া কমিটির সম্পাদক চিত্তরঞ্জন রায়, ভূপতিমোহন সেন, অপূর্ব কুমার রায়, শিক্ষক নেতৃত্ব বিপ্লব ঝাঁ, যুব নেতৃত্ব অর্পণ পাল, কৃষক নেতৃত্ব নির্মল চৌধুরী, অনিল বর্মন, মহিলা নেত্রী মিতালি সরকার ও পার্টি ও গণসংগঠনের নেত্রী কর্মীরা। আজ থেকেই কি প্রচার শুরু? এই প্রশ্নের উত্তরে দেবরাজ বর্মন জানান, বামপন্থীরা প্রায় প্রতিদিনই তাদের কথা মানুষের সামনে তুলে ধরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রচার চালাচ্ছেন। ভোটের তালিকা তৈরি হয়েছে বহুদিন আগেই। সেই তালিকা ধরে বাড়ি বাড়ি যাচ্ছেন বামপন্থীরা। নাম ঘোষণার পর থেকেই জোর কদমে প্রচারে নেমে পড়েছেন তিনি নিজেও। তৃণমূল বিজেপির ঘৃণার রাজনীতির বিরুদ্ধে মানুষের রুজিরুটির লড়াইয়ের তাগিদে এবারের নির্বাচনে সংসদে বামপন্থীদের শক্তি বৃদ্ধি করবে বলে আশাবাদী দেবরাজ বর্মন। দেখুন, জলপাইগুড়ি জেলার মানুষ কথা বলবে এবং আমরা দৃঢ় বিশ্বাস যে জলপাইগুড়ি জেলার মানুষ খেটে খাওয়া মানুষের স্বার্থে বামপন্থী প্রার্থীকে এবার জয়যুক্ত করবে। আপনি কি এবার প্রথম ভোটের ময়দানে? একবারই প্রথম। নতুন অনুভূতি কেমন লাগছে এই বিষয়টা? অবশ্যই ভালো লাগছে এবং মেন ব্যাপারটা যেটা সেটা হচ্ছে দায়িত্ব অনেক বেড়ে গেল। পার্টির তরফ থেকে দেওয়া দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে হবে। কত বছর ধরে আপনি দলের সাথে যুক্ত? দলের 2006 সাল থেকে। এবার হচ্ছে আপনাদের যে দলের যারা মানে বয়স্ক যারা আছে, যা পুরনো দিনের কর্মী, তাদের কাছ থেকে কি শিক্ষাটা নিচ্ছেন, মানে কি করবেন, কি শিক্ষাটা নিচ্ছেন তাদের? দেখুন, তারা খালি তো আজকে না, তারা শুরু থেকেই আমাদের সবসময় মনিটরিংয়ের মধ্যেই রাখেন কি করতে হবে, কখন কি করতে হবে, কোথায় গিয়ে কোন কাজটা করতে হবে, কোন জায়গাটা ভুল হচ্ছে, কোন জায়গাটা আরও বেশি জোর দিতে হবে। এই কাজটা তারা আগাগোড়া শুরু থেকে করছেন এবং এখনও করছেন এবং করে যাবেন এবং তাদের মনিটরিংয়ে আছে। গত লোকসভা নির্বাচন জলপাইগুড়ি জেলা বিজেপির দখলে ছিল, তারা এখন পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। এটা কি আপনাদের একটা বাড়তি অ্যাডভান্টেজ বলে মনে হচ্ছে? না, দেখুন, ওনারা প্রার্থীর নাম ঘোষণা করেছেন বা করবেন সেটা ওনাদের ব্যাপার, কবে করবেন। আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আমাদের পার্টি, আমাদের জনসংযোগের কাজ, প্রচারের কাজ, নির্বাচন, এটা রাজনৈতিক সংগ্রাম, সেই সংগ্রামে আমরা ছিলাম, আছি। জিতলে কি করবেন? জিতলে সবার প্রথমে দেখুন, এখানকার যে নদী ভাঙনের সমস্যা, চা বাগানের সমস্যা উত্তরবঙ্গে বা জলপাইগুড়ি সারাউন্ডিংসে যেটা, তারপরে যে বিভিন্ন জায়গায় বালি নদী থেকে চর করে নেওয়া হচ্ছে, সেগুলো, চা বাগান বন্ধ হয়ে আছে, এই সমস্যাগুলো, এগুলো নিয়ে তারপর জলপাইগুড়িতে যে রেলের সমস্যা একটা আছে, সেই সমস্যাগুলো নিয়ে আমরা অ্যাড্রেস করবো শহরের যে জেলার যে সমস্যাগুলো আছে। রামকৃষ্ণ সেবা সমিতির পক্ষ থেকে সানুপাড়ায় একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো। আজ শিক্ষক দিবস উদযাপন কমিটির সহযোগিতায় ও ভারত সেবাব্রতী মহাসংঘ গুঞ্জা শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির পক্ষ থেকে সানুপাড়ায় সকাল 10টা থেকে বিনামূল্যে চোখ, নাক, কান ও গলার পরীক্ষা করে স্বল্প মূল্যে ওষুধ ও চশমা প্রদান করা হয়। এই শিবিরে প্রায় 100 জন দুস্থ রোগী পরিষেবা নেন। শিক্ষক দিবস উদযাপন কমিটির সম্পাদক ও স্থানীয় পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষ জানান, এরকম সেবামূলক কাজ ধারাবাহিকভাবে চলবে। আমি সানুপাড়ার বাসিন্দা রামু হেল্লা। এই চোখের ডাক্তার গণেশ ঘোষের এখানে আসছিল, আমি চোখ দেখাইছি। এই শিক্ষক দিবসের উপলক্ষে এই প্রোগ্রামটা করছিল। হ্যাঁ, মানে চোখ দেখানোর পর আপনার কি আর কি? চশমা দিয়েছে, ওষুধ দিয়েছে। আচ্ছা, এই প্রোগ্রামটা কি মনে হয় যে আগামী দিনে করলে আরো ভালো হবে? হ্যাঁ, এটা তো সবসময় এগুলো তো ভালো, মানে প্রতি বছর করলে? হ্যাঁ, প্রত্যেক বছর করলে সবার উপকার হয় আমাদের পাড়া। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম রামু হেলা। বাড়ি সানুপাড়ায়। বিশিষ্ট খেলোয়াড় মনোজিৎ রায়ের স্মরণে এক দিবসীয় প্রদর্শনী ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হলো রবিবার। JYMA ক্লাব ময়দানে এদিন এই প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়। RSA বনাম SP রায় মেমোরিয়াল কোচিং ক্যাম্পের মধ্যে একদিনের এই ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। SP রায় মেমোরিয়াল কোচিং ক্যাম্প ও রায় পরিবারের যৌথ উদ্যোগেই এই খেলাটি অনুষ্ঠিত হয়। মূলত হিরু রায় তথা মনোজিৎ রায়ের স্মৃতি স্মরণে একদিনের এই প্রদর্শনী ম্যাচ বলে জানা গেছে।
রায় পরিবার ও এসপি রায় মেমোরিয়াল কোচিং ক্যাম্পের যৌথ উদ্যোগে এদিনের খেলা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি সহ পুরনো দিনের দিকপাল খেলোয়াড়েরা। পরে তাদের সংবর্ধিত করা হয় রায় পরিবারের তরফে। আজকে এটা আমাদের এখানে হিরু রায় বলে যাকে সবাই চিনত, মনোজিৎ রায় এই ক্যাম্পের পৃষ্ঠপোষক ছিলেন উনি, এবং ওনার হাত দিয়ে অনেক প্লেয়ার এখানে তৈরি হয়েছে। সেটা উনি নাট্য জগতের একজন উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন। তার স্মৃতির কথা মাথায় রেখে আজকে আমাদের রায় পরিবারের পক্ষ থেকে এবং যৌথভাবে এসপি রায় মেমোরিয়াল ক্যাম্পের পক্ষ থেকে একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচের ব্যবস্থা করা হয়েছে। সেখানে দুটি ক্যাম্পের বাচ্চারা, এসপি রায় কোচিং ক্যাম্প এবং আরএসএ কোচিং ক্যাম্প, একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলছে এবং জেওয়াইএমএ ক্লাবের মাঠে খেলা হচ্ছে এবং জেওয়াইএমএ ক্লাবের কর্মকর্তারা, তাদের আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একদিনের প্রদর্শনী ম্যাচ এবং জেওয়াইএমএ কর্তৃপক্ষ আমাদের এই মাঠটা আজকে স্যাংশন করেছে। এছাড়াও এখানে অতীতের দিকপাল কিছু খেলোয়াড় রয়েছে, শঙ্কর ঠাকুরদা, পার্থ ঘটক, দিলীপ ঘোষ, এদের সম্মাননা জ্ঞাপন করা হবে আমাদের এই সংস্থার পক্ষ থেকে। আমি সৌম্যজিৎ রায়, আমি হচ্ছে এই রায় পরিবারের বড় ছেলে। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নেয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। জমির পাট্টা ও ন্যূনতম মজুরি নিয়ে কর্মী সভা হলো জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় চা বাগানে। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে চা বাগান মজদুর ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক জিয়াউল আলম বলেন, আজকে রাজ্য সরকার যে জমির পাট্টা দিচ্ছে তা এমনি এমনি হয়নি। পাট্টার জন্য লড়াই আন্দোলন করতে গিয়ে চা শ্রমিকদের উপরে নির্মম আক্রমণ নামিয়ে আনা হয়েছিল। এই ডেঙ্গুয়াঝাড় চা বাগানেরই শ্রমিকরাই জমির পাতা ও ন্যূনতম মজুরির দাবিতে গোশালা মোড়ে অবস্থান করতে গিয়ে সেই সময় সরকারের নির্দেশে এসপি নেতৃত্বে শ্রমিকদের ওপর ব্যাপক লাঠিচার্জ করা হয়। বহু শ্রমিকদের গ্রেপ্তার করা হয়। এখনও সেই কেস চলছে। উত্তরবঙ্গ জুড়ে জমির পাট্টা ও ন্যূনতম মজুরির দাবিতে লড়াই সংগ্রাম করেন জয়েন্ট ফোরামের নেতৃত্বে চা শ্রমিকেরা। এখন তৃণমূল সরকার যে জমির পাট্টা দিচ্ছে তা উদ্বাস্তু পাট্টা। চা বাগানের শ্রমিকেরা উদ্বাস্তু নয়, তারা আদি অনন্তকাল ধরে এই এলাকায় বসবাস করছেন। প্রজন্মের পর প্রজন্ম এই এলাকায় তারা রয়েছেন। তাহলে তাদের হাতেই উদ্বাস্তু পাট্টা কেন? পাশাপাশি কিসের ভিত্তিতে 5 ডেসিমিল জমি দেওয়া হচ্ছে? যে যেখানে যেই অবস্থায় আছেন সেই অবস্থাতেই জমির পাট্টা দেওয়ার দাবি তোলেন তিনি। দ্রুততার সঙ্গে এই সমস্যার সমাধান করতে হবে। যেই পাট্টা দেওয়া হচ্ছে সেই পাট্টায় কোনো রকম সীমানা নির্ধারণ করা হচ্ছে না, তাহলে শ্রমিকেরা বুঝবে কি করে যে তাদের জমির পাট্টা ওই জমির পাট্টা না অন্য কোনো জায়গার পাট্টা? এই প্রশ্নও তিনি তুলে ধরেন। অবিলম্বে চা শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবি করা হয়। এবারে আবহাওয়ার খবর।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.7 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। প্রচারে তৃণমূল প্রার্থী, মন্দিরে পুজো দিয়ে জনসংযোগে অধ্যাপক নির্মল চন্দ্র রায়, চোর মহাচোর নিয়ে তরজা। দ্বিতীয়বার আগুন পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডে, আবর্জনার স্তূপের একেবারে মাঝের অংশে কি করে আগুন, পরিস্থিতি সামলালো দমকল। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার। Preview.